আসসালামু আলাইকুম। আজ ২৮ এপ্রিল ২০২৫ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ মিয়ানমারের আরাকানে স্বাধীন মুসলিম রাজ্য দাবি করল জামাত। জয় বাংলা এখন গালি হিসেবে গণ্য হচ্ছে বললেন গোলাম মাওলা রনি। পাকিস্তানের পাশে দাঁড়ালো চীন ও শিখ সম্প্রদায়। এবার বিস্তারিত। বিএনপি এবার আন্দোলনে থাকা মিত্রদের নিয়েই নির্বাচন করবে। সেক্ষেত্রে জোটের যেসব প্রার্থীর সংশ্লিষ্ট এলাকায় বিজয়ী হয়ে আসার মতো সক্ষমতা রয়েছে, আসন বণ্টনের ক্ষেত্রে তাদের প্রাধান্য দেবে। সেসব আসন তারা ছেড়ে দিতে পারে। জামায়াত ইসলামীর সঙ্গে এবার বিএনপির নির্বাচনী জোট হবে কিনা কিংবা জামাত তাদের নির্বাচনী জোটে থাকবে কিনা সে ব্যাপারটি এখনও স্পষ্ট নয়। বিএনপি এবং জামাত এবার আলাদাভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। এদিকে বিএনপির কোনো নেতা সাম্প্রতিক সময়ে বলেছেন আগামীতে নির্বাচনী জোট হবে না। এ বিষয়ে গত ২৪ এপ্রিল বিএনপির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাম ঐক্যের নেতাদের আশ্বস্ত করে বলা হয় এটি দলীয় কোনো সিদ্ধান্ত নয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা ছিল, বিএনপি আগামীতে তাদের নিয়ে নির্বাচন করবে এবং তারা সরকারেও থাকবে। জানা যায়, বিএনপি ২০১৮ সালের নির্বাচনে মিত্রদের ৫৯টি আসন ছেড়ে দিয়েছিল। এর মধ্যে জামাত ইসলামী সহ তৎকালীন ২০ দলীয় জোটকে ৪০টি আর জাতীয় ঐক্যফ্রন্টকে ছাড়েছিল ১৯টি। নিবন্ধন না থাকায় তখন বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে ভোট করেছিলেন জামাতের প্রার্থীরা। দলটির তৎকালীন সেক্রেটারি জেনারেল ডাক্তার শফিকুর রহমান ধানের শীষ প্রতীকে ঢাকা ১৫ আসন থেকে নির্বাচন করেন। সেই নির্বাচনে তৎকালীন ২০ দলীয় জোটভুক্ত জামাতকে ২২টি, এলডিপি ৫টি, জাতীয় পার্টি কাজী জাফর ২টি, খেলাফত মজলিস ২টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ৪টি, কল্যাণ পার্টির ১টি, লেবার পার্টি ১টি, এনপিপি ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি 1টি এবং পিপলস পার্টি অব বাংলাদেশ পিপিপিকে 1টি আসন ছেড়েছিল বিএনপি। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত গণফোরাম 7টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি 4টি, নাগরিক ঐক্য 4টি এবং কৃষক শ্রমিক জনতা লীগকে 4টি আসন ছাড় দিয়েছিল। বিএনপির এক নেতা জানিয়েছেন, দলগুলোর মধ্যে যারা সরকার বিরোধী বিগত আন্দোলনে ছিল না, আগামী নির্বাচনে আসন বণ্টনের ক্ষেত্রে তাদের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে না। দলীয় সূত্রে জানা গেছে, জামায়াত ইসলামী আগামীতে আলাদাভাবে নির্বাচন করলে সেক্ষেত্রে মিত্রদের জন্য বিএনপির আসন ছাড়ের সংখ্যা এবার কমে 50-এর নিচেও নামতে পারে। ঢাকা সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতারা আরাকানকে স্বাধীন মুসলিম রাজ্য হিসেবে প্রতিষ্ঠার দাবি জানান। রোববার সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই দাবি নিয়ে ইতোমধ্যে রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিউ বিনের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে ছিলেন। বৈঠকে জামায়াত নেতা ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, রোহিঙ্গা ইস্যুতে কথা হয়েছে। ১২ লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। তারা খুব মানবেতর জীবনযাপন করছে। আমরা সমাধান হিসেবে রোহিঙ্গাদেরকে নিজ ভূমিতে পুনরায় ফিরিয়ে নেয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেছি। এ বিষয়ে আমরা নির্দিষ্টভাবে রোহিঙ্গা অধ্যুষিত আরাকান রাজ্যকে পূর্ণ স্বাধীনতার মর্যাদা দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছি। চায়না এখনও সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে, কারণ মিয়ানমারের সঙ্গে চায়নার বেশ বড় সম্পর্ক রয়েছে। ফলে একটি আন্তর্জাতিক কমিটি থাকলে আমরা সবাই মিলে এখানে কাজ করতে পারবো। এক্ষেত্রে আমাদের প্রস্তাবনা নিয়ে চায়না সরকারের সঙ্গে তারা কথা বলবে এবং উদ্যোগ নেবে বলে জানিয়েছে। বৈঠকে নির্বাচন নিয়েও কথা হয়েছে বলে জানান ডাক্তার তাহের। ডাক্তার তাহের সংবাদ সম্মেলনে বলেন, চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। গত ডিসেম্বরে আমরা চায়না সফরে গিয়েছিলাম। সেটি ছিল সরকারি সফর, কিন্তু আজকের বৈঠকটি পার্টি টু পার্টি হয়েছে। চায়না হচ্ছে ইমার্জিং ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড এবং এই অঞ্চলেও এখানকার অর্থনীতি, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে চায়নার ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে জামাত ইসলামী ইনক্লুসিভ ইসলামিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমাদের মূলনীতি হলো সবার সঙ্গে সুসম্পর্ক করতে চাই, সেটি সরকার ও বেসরকারি পর্যায়ে। সেজন্যই চায়নার প্রতিনিধি দলের সঙ্গে খোলামেলা আলোচনা করেছি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিমন্ত্রণ দেয়া এবং কয়েকটি চুক্তির কারণে চায়নাকে ধন্যবাদ জানিয়েছি। চায়না এখন বাংলাদেশের প্রধান বিনিয়োগকারী দেশ। আরও বিনিয়োগ করার আহ্বান জানিয়েছি, কেননা বাংলাদেশে বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে।
ডাক্তার তাহের বলেন, তিস্তা প্রকল্প, দ্বিতীয় পদ্মা সেতু এবং গভীর সমুদ্র বন্দর নির্মাণে বিনিয়োগের আহ্বান জানিয়েছি, যাতে ব্লু ইকোনমি আরও এগিয়ে যায়। আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে কথা বলেছি, যাতে কেউ চোখ তুলে তাকাতে না পারে। বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে চীনে স্কলারশিপ দিয়ে নেয়ার আহ্বান জানিয়েছি। তারা এসব বিষয়ে একমত পোষণ করেছেন, তবে তারা চায়না সরকারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে। জামায়াতের নায়েবে আমির বলেন, আমরা আশা করি চায়নার সঙ্গে সরকার টু সরকার, জামায়াত ইসলামী টু সরকার, পিপলস টু পিপলস, পার্টি টু পার্টি রিলেশন আরও বৃদ্ধি পাবে। তারা তাদের আন্তর্জাতিক সম্মেলনে জামায়াত ইসলামীকে দল হিসেবে দাওয়াত দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আমরা জামায়াতের পক্ষ থেকে চায়না কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছি। আমরা হোস্ট হব, কেননা অতীতে আমাদের সঙ্গে চায়না এবং চায়না কমিউনিস্ট পার্টির খুব বেশি ভালো সম্পর্ক ছিল না, কিন্তু এটি এখন ব্যাপকভাবে ইন্টারাকশন হচ্ছে এবং দ্রুততার সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে। সাবেক সংসদ সদস্য ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে অনেক দল ও মতবাদ এখন গালির পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, জামায়াত শিবির একটি গালি, রাজাকার একটি গালি, আলবদর একটি গালি, বাকশাল একটি গালি, হাওয়া ভবন একটি গালি, খাম্বা একটি গালি। এখন আওয়ামী লীগও এক ধরনের গালিতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ বললে কেউ আর আগের মতো গ্রহণ করে না। এখন তারা জয় বাংলা বলে, অথচ জয় বাংলাও এখন এক প্রকার গালির মতো ব্যবহৃত হয়। রোববার একটি বেসরকারি টেলিভিশনের টকশোর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ বললে কেউ আগের মতো তা গ্রহণ করে না। এখন তারা জয় বাংলা বলে, অথচ জয় বাংলাও এখন এক প্রকার গালির মতো ব্যবহৃত হয়। এই অবস্থায় সাধারণ মানুষ ওই পক্ষের হয়ে কিছু বললে তা গ্রহণ করে না। তিনি বলেন, দেশের ছাত্র যুবকরা এখন নতুন একটি রাজনৈতিক ব্যবস্থার কথা বলছে। এই মুহূর্তে বাংলাদেশে মূলধারার রাজনৈতিক শক্তি বলতে তিনটি দল রয়েছে, জামায়াত, শিবির, বিএনপি ও আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগ আর আগের মতো নেই, জাতীয় পার্টিও হারিয়ে গেছে। এখন যদি নির্বাচন হয়, 95% আসনে বিএনপি জয়ী হবে, বাকিটা পাবে জামায়াত। এনসিপি হয়তো একটি আসন পেতে পারে। গোলাম মাওলা রনি বলেন, এনসিপি এখন রাষ্ট্র চালাচ্ছে। তারা মনে করে দেশের সবাই তাদের সমর্থন করছে। এটা ক্ষমতাসীনদের এক ধরনের বিভ্রম। তারা মনে করে বিএনপি 17 বছরে যা করতে পারেনি তারা তা করে ফেলেছে। তিনি আরও বলেন, তারা মনে করে যেমন নেপোলিয়ন বোনাপার্ট মাত্র 21 বছর বয়সে ফ্রান্সের সম্রাট হয়েছিলেন। আমাদের তরুণ নেতারাও এখন তা পারবে। তারা মুহূর্তেই জানতে পারে মারিয়ানা ট্রেঞ্জে কোন মাছ কি খাচ্ছে, যা নেপোলিয়নের পক্ষে সম্ভব ছিল না। প্রবীণ ও নবীন রাজনীতিবিদদের মধ্যে বিস্তারকারী ব্যবধানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, একজন তরুণ টকশোতে সাবেক সচিবকে বলেছেন, আপনারা তো মোবাইল চালাতেই জানেন না, মানে তারা বুঝিয়ে দিচ্ছে পুরনোদের সময় শেষ। গোলাম মাওলা রনি বলেন, বিএনপি আজ পর্যন্ত একটা ইউনিভার্সিটি দিতে পারেনি, একটা লোন রিশিডিউল করতে পারেনি। আর এনসিপি সাবমেরিন কেবল, স্টারলিংক, বাইডেন, ওবামা ও ট্রাম্পের উপদেষ্টাদের সঙ্গে কাজ করছে। তিনি বলেন, এনসিপির নেতা ডক্টর ইউনুস আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তার এমন চাল আছে যা বিএনপি বুঝতেই পারবে না। তারা দেখবে গ্রামীণ ইউনিভার্সিটি নিয়ে নেওয়া হয়েছে, অথচ তারা কিছুই করতে পারেনি। তবে তিনি সতর্ক করে বলেন, এখন রাজনীতিতে দুটি মেরু, এক পাশে এক দল, অন্য পাশে আরেক দল। উভয়েই শক্তির মহড়া দিচ্ছে, কিন্তু তাদের মাঝে রয়েছে বিশাল এক পদ্মা নদীর মতো দূরত্ব। এই স্রোত পার হওয়া কঠিন। সেই পথ খুলবে হয়তো পরবর্তী নির্বাচনে। তিনি আরও বলেন, নির্বাচন ছাড়া সমস্যার সমাধান হবে না। মোদী সরকারের মতো সরকারে থেকেও যদি কেউ নির্বাচন ছাড়া ক্ষমতা ধরে রাখতে চায়, তবে সেটি হবে আত্মপ্রতারণা। সংলাপে তিনি মন্তব্য করেন, শুধু অতীত ইতিহাসের উপর দাঁড়িয়ে বর্তমান রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করা যাবে না। রাজনীতি এখন পাল্টেছে, খেলার মাঠেও পাল্টে গেছে নিয়ম। এবার ভারত পাকিস্তান যুদ্ধাবস্থার খবর। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানির ঘটনার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় তারা আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। খবর পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভির। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীনা মন্ত্রীকে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। টেলিফোনে আলাপকালে উভয় দেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং একতরফা ও আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জারি থাকবে বলে পরস্পরকে জানান এই দুই নেতা।
চীন ছাড়াও ভ্রাতৃপ্রতিম দেশ সৌদি আরব, ইরান ও মিশরকেও ভারতের সঙ্গে চলা উত্তেজনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকবে বলে জানিয়েছে বেইজিং। চীন ও পাকিস্তান এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন সহ সব ক্ষেত্রে গভীর সম্পর্ক সহযোগিতা অব্যাহত রাখবে। গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 25 ভারতীয় ও 1 নেপালি নাগরিকের প্রাণহানির ঘটনার পর ভারতের পক্ষ থেকে বুধবার বেশ কিছু কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই হামলার ঘটনায় ভারতের সরকার পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদের সহায়তার অভিযোগ এনে দেশটির সঙ্গে স্বাক্ষরিত দীর্ঘদিনের সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত এবং উভয় দেশের মধ্যকার প্রধান স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত। পাশাপাশি পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার এবং ইসলামাবাদ থেকে ভারতীয় সামরিক উপদেষ্টাকে প্রত্যাহার ও হাইকমিশনে নিযুক্ত কর্মীদের সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে দিল্লি। ভারতের আকস্মিক এমন পদক্ষেপের পর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি জরুরি বৈঠকে ভারতের বিরুদ্ধে প্রায় একই ধরনের পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছেন 2 কোটি শিখ। এমনই মন্তব্য করেছেন খালিস্তানপন্থী আন্দোলনের নেতা গুরু পতবন্ত সিং পান্নুন। যুক্তরাষ্ট্র থেকে একটি ভিডিও বার্তায় একথা জানিয়েছেন তিনি। পান্নুন বলেন, আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের মধ্য দিয়ে পাকিস্তানে অতিক্রম করতে দেব না। আমরা 2 কোটি শিখ পাকিস্তানের সঙ্গে ইটের দেয়ালের মতো দাঁড়িয়ে আছি। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। ভারতের সমালোচনা করে তিনি বলেন, ভারতে শিখদেরকে যেভাবে দমন করা হচ্ছে তা লক্ষ্য করলেই দেশটিতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রমাণ পাওয়া যায়। বর্তমান পরিস্থিতির উল্লেখ করে পান্নুন বলেন, এটি 1965 বা 1971 না, এটি 2025। ভিডিওতে খালিস্তানপন্থী ওই নেতাকে পাকিস্তানের প্রশংসা করতে দেখা যায়। তিনি বলেন, পাকিস্তান পবিত্রতার প্রতীক। তিনি আরও বলেন, এটি আমাদের ঐতিহ্য যে আমরা কখনো আক্রমণ শুরু করিনি আর করবও না। সতর্ক বার্তায় তিনি বলেন, মোদি, অজিত ডোভাল, অমিত শাহ ও জয়শঙ্করের মতো নেতাদের বিচারের আওতায় আনা হবে। উপরন্তু পান্নুন ভারতের বিরুদ্ধে অভিযোগ আনেন যে ভারত রাজনৈতিক স্বার্থে পেহেলগামে নিজেদের হিন্দু নাগরিককে হত্যা করেছে। বলেন, রাজনৈতিক স্বার্থে ও ভোট নিশ্চিতের জন্য ওই হামলা করা হয়। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা অনেক সময়ই উদাহরণ খুঁজি বা আলোকিত মানুষের সন্ধানে সচেষ্ট হই, কিন্তু দেখুন, আলোকিত মানুষ আপনিই হতে পারেন। একটা দিনের মধ্যে অনেকগুলো কাজ আমাদের করতে হয়। সেই সব কাজ যদি আমরা ভালোভাবে করার ক্ষেত্রে সচেষ্ট হই, নিজে যদি ভালো কাজগুলো আগ্রহী হয়ে করি, আর নিজের ভেতরে যে খারাপ দিক আছে সেগুলো যদি আস্তে আস্তে কমিয়ে ফেলতে পারি, তাহলে দেখবেন মনের ভেতরে একটা আলোময় অনুভূতি তৈরি হচ্ছে। আর এই আলোময় অনুভূতির মাত্রা যখন বাড়বে, তখন আপনি দেখবেন প্রশান্তি অনুভব করছেন। আর এই প্রশান্তি অনুভব করা মানুষই হচ্ছেন আলোকিত মানুষ। সেই জন্যে আলোকিত মানুষকে খুঁজতে সময় ব্যয় না করে নিজে যদি আলোকিত হতে পারেন, তাহলেই হবে বড় সফলতা। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। জন্মলগ্ন থেকেই একে অপরকে চিরশত্রু হিসেবে বিবেচনা করে আসছে ভারত ও পাকিস্তান। সম্পর্ক স্থিতিশীল রাখতে নানা চুক্তি স্বাক্ষরিত হলেও দুদেশের উত্তেজনা কখনোই নাই হয়ে যায়নি। সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে 2 দেশের সম্পর্কের উত্তেজনা ফের তুঙ্গে। এমন পরিস্থিতিতে আলোচনায় এসেছে ভারতের সামরিক প্রস্তুতির বিষয়। তাদের সামরিক শক্তি নিয়ে পুরনো জিজ্ঞাসায় নতুন করে তুলেছেন বিশ্লেষকরা। যেহেতু ভারতের বেশিরভাগ সামরিক সরঞ্জাম এখনও পুরনো, তাই বলা হচ্ছে ভারতের সামরিক বাহিনীর সামনে উপস্থিত হয়েছে কঠিন পরীক্ষা। অন্যদিকে ভারত নিয়ন্ত্রিত স্থানে সন্ত্রাসী হামলা হওয়ায় দেশের অভ্যন্তরীণ চাপে পড়েছে মোদী সরকার। তাদের হাতে এ বিষয়টিকে পাশ কাটিয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই। এমন বাস্তবতায় ভারত কি পাকিস্তানের সঙ্গে বড় কোনো সংঘাতে জড়াবে, নাকি কৌশলগত সীমিত অভিযান পরিচালনা করবে, সেটাই এখন দেখার বিষয়। সম্প্রতি এ বিষয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস, যেখানে বলা হয়েছে মনে হচ্ছে আবারও
সামরিক সংঘাতের দিকে আগাচ্ছে ভারত ও পাকিস্তান। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ভারত। ওই হামলার জন্য একতরফাভাবে ইসলামাবাদের ওপর দোষ চাপিয়েছে তারা। পরিস্থিতি এখন এতই উত্তপ্ত যে পাকিস্তানের দিকে প্রবাহিত সিন্ধু নদের পানি আটকে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে দুই দেশের কোনো যুদ্ধের সময়ও এমন পদক্ষেপ নেয়নি ভারত। এদিকে অভিযোগ অস্বীকার করে পাকিস্তান বলেছে সিন্ধু নদের পানি আটকানো যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করবে তারা। এমন পরিস্থিতিতে দীর্ঘস্থায়ী এবং বিপজ্জনক অচল অবস্থার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছেন বিশ্লেষকরা। কেননা শেষ কয়েক বছর ধরে দুই দেশের কূটনৈতিক চ্যানেলগুলো তেমন সচল নেই। এছাড়া বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোতেও অন্যান্য সংকট নিয়ে ব্যস্ত রয়েছে। যদিও ভারতের সামরিক প্রস্তুতি নিয়ে প্রশ্ন রয়েছে, বিশ্লেষকরা বলছেন ভারতের সামরিক বাহিনী এখনও আধুনিকায়নের পর্যায়ে রয়েছে। এ অবস্থায় দুর্বলতা ফাঁস হওয়ার ভয়ে জবাব দেওয়ার ক্ষেত্রে সংযমী হতে পারে ভারত। ভারতের সামরিক সরঞ্জামের ৬৮% পুরনো বলে ২০১৮ সালে একটি সংসদীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর বাকি ২৪% সমসাময়িক এবং মাত্র ৮%কে অত্যাধুনিক হিসেবে উল্লেখ করা হয়। ৫ বছরের মধ্যে তাদের সামরিক পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে সেটি এখন বড় প্রশ্ন। সামরিক কর্মকর্তারা স্বীকার করেন যে চ্যালেঞ্জ অনুযায়ী সামরিক প্রস্তুতিতে তেমন উন্নতি করতে পারেনি ভারত। যদিও ২০২৩ সালের সংসদীয় শুনানিতে দেয়া তথ্য অনুযায়ী ভারতের সর্বাধুনিক সামরিক সরঞ্জাম প্রায় দ্বিগুণ হয়েছে, তবু একটি আধুনিক সেনাবাহিনীর মানের বিবেচনায় এটি অনেক কম। অর্ধেকেরও বেশি সরঞ্জাম এখনও পুরনোই রয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে এসব সীমাবদ্ধতার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলনামূলক সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলার পথ বেছে নিতে পারেন, যেমন সীমিত পরিসরে বিমান হামলা বা পাকিস্তান সীমান্তের কাছে বিশেষ বাহিনীর অভিযান। এসব অভিযান জনরোষ প্রশমিত করবে, সম্ভাব্য বিব্রতকর ভুলের ঝুঁকি কমাবে এবং প্রতিশোধমূলক হামলা এড়াতে কাজে আসবে। এদিকে পাকিস্তান সরকার ইতোমধ্যে সতর্ক করেছে ভারত যদি হামলা করে তাহলে তারাও একই ধরনের জবাব দেবে। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।